ম্যাটেরিয়াল অফ দ্য ট্রাভেলার এটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমরা আমাদের ট্রাভেলারের ক্ষেত্রে একটা ট্রাভেলার যখন তৈরি করা হবে তখন ওই ম্যাটেরিয়ালের কাছ থেকে ট্রাভেলারের কাছ থেকে আমরা কি কি গুণাগুণ আমরা আশা করব। সবার প্রথম আমরা যে গুণাগুণ আশা করব সেটা হচ্ছে ট্রাভেলার এবং রিং এর যে ফ্রিকশন হবে নিশ্চয়ই। এই যে এখানে রিং, গোল চাকতিটা তো রিং আর এই ছোট্ট এটা হচ্ছে ট্রাভেলার। তো আমাদের এখানে হচ্ছে এখান থেকে যেই ট্রাভেলারটা রিং এর উপরে বারবার ঘুরতে থাকবে তখন কিন্তু ট্রাভেলার এবং রিং এর ফ্রিকশনের ফলে প্রচুর ফ্রিকশনাল হিট তৈরি হবে। তো প্রথমত আমরা যেটা চাইবো যে যেন যথাসম্ভব রিং এবং ট্রাভেলারের মধ্যে যতটুকু সম্ভব কম যেন হিট জেনারেট হয়। একদম 0 তো আর করে ফেলা যাবে না। কারণ আমরা ফ্রিকশনকে এড়াতে পারছি না যেহেতু, তো ফ্রিকশনাল হিট কিছুটা তৈরি হবেই হবে। তো এখন যারা ট্রাভেলার ম্যানুফ্যাকচারার তাদের জন্য আসলে এই কথাগুলি। যে তাদের এরকম আ মেটাল অ্যালয় বা মেটাল ব্যবহার করতে হবে যেন হিট জেনারেট হয় কম। এবং একই সাথে তৈরি হওয়া হিট যেন খুব দ্রুত মেটালটাকে এমন হতে হবে মেটালটাকে এমন হতে হবে যেন এই মেটালটা তোমার হচ্ছে খুব দ্রুত হিটটাকে ছড়িয়ে দিতে পারে। হিট কোথায় ছড়াবে? সাজেশনটা কার কাছে? আর বাবারে আমি জানবো কেমন করে? তোমাদের ক্লাসে দেখো কেউ লিখছে কিনা? একজন লিখছে যে সাজেশন কার কাছে একটু মানে বলতে পারি কিনা? না স্যার এখন সাজেশন কার কাছে এটা আমি কেমনে করে স্যার বলবো? সাজেশন তো শুধু রোবিং ফ্রেমেরটা দিছেন স্যার। তার আগের গুলি দেয়া নাই। তার আগের গুলি দেখো পুরান লেকচারে দিছি কিনা। না দেওয়ার স্যার তো কথা না। মনে হয় দেওয়া নাই স্যার। মনে আমারটা হয় দেয়া দেওয়া নাই। নাই স্যার, আমি দেখছিলাম স্যার কিছু কিছু স্যার, আচ্ছা আমাদের ঠিক আছে। কোনদিন দেওয়া নাই। কম্বাই লাস্ট কম্বাই যখন শেষ হয়েছিল আমাদের স্যার, তখন স্যার হুম, দেওয়া হয়নি। দেয়া হইলে স্যার একজনের কাছে হইলেও থাকতো স্যার। আচ্ছা স্যার ঠিক আছে। আমিও এখন খাতাগুলো দেখলাম স্যার, নাই স্যার, একটা ইয়ারই আছে। আচ্ছা ঠিক আছে। আমি শুরু করছি পড়ানো আর তুমি শুরু করছো খাতা দেখা। এই রে পাবলিক রে, আমি শুরু করছি পড়ানো, ও শুরু করছে খাতা দেখা। স্যার মাথায় তো টেনশন ঢুকে আছে স্যার, কি করবো আরে স্যার? তোমার টেনশন তো আমারও। স্যার পরীক্ষার আগে স্যার সাজেশন না পাইলে প্রথমে টেনশন শুরু হয়ে যায়। তাই আচ্ছা ঠিক আছে, আমি আপাতত বললাম যে তোমাদেরকে ইনশাল্লাহ হচ্ছে আমি কিছুটা প্রস্তুতির জন্য কিছু কমায় দিব। জি স্যার, ঠিক আছে? তাহলে আমরা পড়ি স্যার এখন। হ্যাঁ, মাথা ঠান্ডা হয়েছে, আমি প্রশ্ন তো আর দিতে পারবো না। হচ্ছে কিছু হচ্ছে কমায় দেওয়ার চেষ্টা করব। স্যার পরীক্ষাটা স্যার অ্যাসাইনমেন্ট আকারে যেন হয় একটু চেষ্টা করেন স্যার। এইটা কারণ হ্যাঁ, স্যার মানে কি অবস্থা তো সবাই অ্যাসাইনমেন্ট বুঝতেছেন। শোনো, পুরো অ্যাসাইনমেন্ট হলে তোমরা সবাই মিলে ধরা খাইবা কিন্তু। এইভাবে চাইও না। বরঞ্চ মানে আমরা যেভাবে বলি ওইভাবে দিয়ে দাও। বুঝছো? এখানে বেশি মাথা ঘামাও না। স্যার আপনি একটু বলেন না কিভাবে স্যার। দেখা যাক, আমি তো পরে জানাবো তোমাদেরকে কিভাবে। কারণ যেটা হবে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিলে তোমরা ইচ্ছে মতো কপি করবা। আর কপি দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে, সবগুলারে 0 দিয়ে বসাই দিব, রেজাল্ট আরো খারাপ হবে। বেশি অ্যাসাইনমেন্ট চাইও না। ঠিক আছে? যে হচ্ছে অনেক স্যার একটা বিশাল অ্যাসাইনমেন্ট দেন, আমরা অ্যাসাইনমেন্ট করে চলে আসি। এরকম হয় না, এরকম হইলে তোমরা নিজেরাই সমস্যায় পড়বা। কারণ সবাই মিলে কপি করবা 3 জন 2 জন ছাড়া। তো দেখা যাবে যে সবগুলা পরে 0 পেয়ে বসে থাকবা। কারণ কপি দেখলে আমি তো পরে নাম্বার দিব না। তখন ঝামেলায় পড়বা। এখন সবকিছু মিলায় দেখা যাক কিছু একটা করা যায় কিনা। আশা করি আমরা তো মিটিং এ বসবো ইনশাল্লাহ। স্যার একটু আরেকটু বলে স্যার, তাহলে স্যার প্রত্যেকটা ফ্যাকাল্টির আন্ডারে দিয়ে দেখ ইভ্যালুয়েশনের ইয়াটা। তাই শেষ পর্যন্ত মনে হয় তাই হবে। কিন্তু তারপরেও ডিপার্টমেন্ট তো আমরা টিচাররা বসে একটু এটা নিয়ে তো আলোচনা করবোই। ওটার কথা বললাম আরকি। জি স্যার, সেন্ট্রালি এইটাই। কোনো ডিসিশন মনে হয় দিবে না। ইন্ডিভিজুয়ালি ফ্যাকাল্টিদের উপরে ছেড়ে দেওয়া হবে বরাবরের মতোই। তো যেমন কোশ্চেন কিভাবে হবে বা কয় সেট হবে এটা তো যেহেতু ফ্যাকাল্টিদের উপরে ছেড়ে দেওয়া হয়, তো এটাও এরকমই হবে মনে হয়। সেন্ট্রালি ডিসিশন থাকার কথা না। কিন্তু তারপরও টিচাররা মিলে তো আমরা বসবোই যে কিভাবে কি করা যায় এটা নিয়ে। আমরা হয়তো বসবো। না স্যার, সবার তো আগে তো 40 মার্কসের ফাইনাল হতো, 30 মার্কসের মিড হইতো, একদম হুম এটা হুম সবারই হইতো। তো এবার যেই হোক, হুম কিন্তু হুম। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে পরীক্ষাটা কিভাবে নিবে বা হচ্ছে পরীক্ষাটার ধরন কিভাবে হবে সেটা একদম টোটালি ফ্যাকাল্টির উপর কি ছেড়ে দেওয়া যায় না স্যার? বা আপনাদের উপর যদি ছেড়ে দেয় তাহলে হয়তো স্টুডেন্টদের ব্যাপারটা আপনারা যেভাবে বুঝবেন সেটা হচ্ছে বোর্ড এক্সাম কন্ট্রোলার যারা আছে তারা তো এভাবে বুঝতেছেন না স্যার। না, আপনারা এক্সাম যে কন্ট্রোল থেকে তো কখনোই এই ব্যাপারে কোনো নির্দেশনা থাকে না।
এটা সর্বোচ্চ হচ্ছে ডিন স্যারের এখান থেকে আসবে। এক্সাম কন্ট্রোল তো পরীক্ষা কিভাবে হবে বা এটা নিয়ে তো তারা মাথা ঘামায় না। তারা হচ্ছে কেবল পরীক্ষা নেয় এবং রেজাল্ট দেয়। তাহলে তো স্যার আপনারা এইসব মানে তো ইয়ে করতে পরীক্ষা পারবেন স্যার। পদ্ধতি কিরকম হবে এটা নিয়ে এক্সাম কন্ট্রোল মাথা ঘামায় না। এটা নিয়ে হয়তো সর্বোচ্চ ডিন অফিস থেকে কোনো সিদ্ধান্ত আসতে পারে, এর জি উপরে স্যার। যাবে না। হয়েছে, এটা নিয়ে কথা বলে না তো। স্যার আমার বইটা সব মিরপুরে রাইখা আসছি স্যার, একটা পিডিএফ স্যার দিলে স্যার ভালো হতো। এখন তো এটা পিটানোর দরকার, এটারে পিডিএফ কবে দিয়ে দিছি, ও আচ্ছা স্যার ঠিক আছে। জানেও না কিছু। এই ক্লাস করার 3 মাস পরে আমাকে গতকালকে এক ছেলে জিজ্ঞেস করছে, স্যার এই ক্লাসের গুলি স্যার যে এই স্যার এই ক্লাস রেকর্ড গুলা যদি আপনি দিয়ে দিতেন স্যার আমাদের তাহলে ফোনে খুব ভালো তো হতো। স্যার পিটাতে পারবেন না স্যার, কি পড়ানো শুরু করেন। বুঝি নাই? স্যার বলছে যে ফোনে পিটাইতে পারবেন না স্যার। না এমনি তো হচ্ছে হৃদয়ের স্বাস্থ্য টাস্থ্য ভালো, আমি ঠিক সাহস করবো না ওরে পিটানোর। মাশাআল্লাহ। কি বলেন স্যার, এখানে স্যার তৃতীয় সূত্র স্যার অ্যাপ্লাই হইব না স্যার, টেনশন নিয়েন না স্যার। তাই না, তারপরও হচ্ছে একটা ভয় আছে না। দেখা গেল আমার বয়স যখন 13-14 হয়ে গেল তখন আমার মা আমাকে মাইর দেওয়া ছেড়ে দিল, কারণ কি আমার মারতে গেলে মা নিজেই ব্যথা পাইতেন। আচ্ছা চলো শুরু করি তাহলে। এখন যেটা বলছিলাম আর কি, যে হিটকে গেল কই। আচ্ছা, যেমন ধরা যাক এই যে আমাদের এই ডান দিকের ছবিটাতে আমরা একটা ট্রাভেলার এবং রিং দেখতে পাচ্ছি, রিং এর ক্রস সেকশন। এখানে যদি খেয়াল করে দেখো তাহলে কেবলমাত্র এইটুকু জায়গার মধ্যে তোমার হচ্ছে সারফেস কন্টাক্ট আছে। তার মানে হিট যদি শুরু হয় তাহলে কিন্তু সবার আগে এইটুকু জায়গায় হচ্ছে হিট শুরু হবে, এইটুকু জায়গায় হিট শুরু হবে। তো মেটালটা হওয়া উচিত এমন যেন হিটটা খুব দ্রুত পুরা ট্রাভেলারের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। কারণ যে হিট শুধুমাত্র এই জায়গায় তৈরি হলো, যে হিটটা কেবলমাত্র এই জায়গাতেই তৈরি হলো, এই হিটটা যদি পুরো ট্রাভেলারে না ছড়ায়, শুধুমাত্র এই জায়গায় সীমাবদ্ধ থাকে, তাহলে কিন্তু হিটের ইফেক্টটা, ব্যাড ইফেক্টটা অনেক বেশি হচ্ছে পড়বে। তো সেই কারণে হচ্ছে মেটালটা কেমন হতে হবে যেন এই সারফেস কন্টাক্টের জায়গায় হিট তৈরি হওয়ার পরে সেই হিটটা খুব দ্রুত ট্রাভেলারে ছড়ায় যায়, পুরা ট্রাভেলারে ছড়ায় যায়। তারপরে হচ্ছে একই সাথে রিং এরও এরকম হওয়া প্রয়োজন যেন হিটটা খুব দ্রুত রিং হচ্ছে ট্রাভেলার থেকে হিট নিয়ে যেন পুরা রিং এ ছড়ায় দিতে পারে, এবং একই সাথে যেন এনভায়রনমেন্টও হিটটাকে ডিসিপেট করে দেওয়া যায়। তাতে করে হবে কি হিটের ইফেক্টটা কম হবে, আমরা তুলনামূলকভাবে বেশি আরপিএম এ মেশিন চালাতে পারবো। এরপরে হচ্ছে আরেকটা ছিল পুরান কথা যে আমাদের ট্রাভেলারের হার্ডনেস অবশ্যই রিং এর চাইতে কম হতে হবে, যেন রিং এর হার্ডনেস বেশি ট্রাভেলারের হার্ডনেস কম। যদি এরকম হয় তাহলে আমাদের কি সুবিধা পাবো? সুবিধা পাবো হচ্ছে খুব দ্রুতই হচ্ছে ট্রাভেলারটা ক্ষয় হয়ে যাবে কিন্তু রিং টিকে থাকবে। তো আগেও আমরা বলেছি যে ট্রাভেলার যেহেতু খুবই ছোট্ট একটা কম্পোনেন্ট, খুব সহজেই তাকে চেঞ্জ করা যায়, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। এই মোটামুটি কিছু ট্রাভেলারের হচ্ছে আহ ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য। এরপরে আমরা হচ্ছে যখন তোমার রানিং ইন টপিকটা পড়েছিলাম, যে রানিং ইন টপিকটা পড়েছিলাম তখন আমরা এখানে বলেছিলাম যে ট্রাভেলার মাস নিয়ে কিছু কথা আমরা এইভাবে বলেছিলাম যে লাইটার ওয়েট ট্রাভেলার বা একটু হেভিয়ার ট্রাভেলার, এরকম কথা বলেছিলাম। তো ট্রাভেলারের ক্ষেত্রে যদি আমরা জানতে চাই যে কোন একটা ট্রাভেলার হচ্ছে হেভি নাকি হচ্ছে হেভিয়ার নাকি হচ্ছে লাইটার, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে কিন্তু হচ্ছে হেভিয়ার না লাইটার যদি এরকম হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ট্রাভেলার মাস বের করার কোন একটা পদ্ধতি লাগবে। যেমন আমি যদি দুইজন মানুষকে তুলনা করতে চাই, কে ভারী আর হচ্ছে কে একটু হালকা পাতলা, তাহলে আগে তাদের ওয়েট কে বের করতে হবে যদি আমি ঠিক জানতে চাই কতটুকু ভারী কতটুকু পাতলা। তো এটাও তাই, ট্রাভেলারের মাসকে বের করার জন্য দুইটা পদ্ধতি, একটা হচ্ছে আইএসও সিস্টেম আর একটা হচ্ছে ট্রাভেলার নাম্বার সিস্টেম। একটা হচ্ছে আইএসও সিস্টেম বা আইএসও নাম্বার আর একটা হচ্ছে ট্রাভেলার নাম্বার। এই দুই ধরনের পদ্ধতির মাধ্যমে আমরা একটা ট্রাভেলারের মাসকে প্রকাশ করে থাকি। এখান থেকে চার্ট মুখস্থ করতে হবে না, কিন্তু এই এই সংকেতগুলি দিয়ে কি বোঝায় এখানে আমরা বেশ কিছু সংখ্যা দেখতে পাচ্ছি। যেমন ধরা যাক আইএসও নাম্বার 80, আইএসও নাম্বার 80 দিয়ে কি বুঝি? ট্রাভেলার নাম্বার 1, ট্রাভেলার নাম্বার 1 দিয়ে কি বুঝি? এটা হচ্ছে আমাদের জানা থাকতে হবে। আমি তাহলে এটাই এখন একটু বলার চেষ্টা করি। এই চার্টটা আসলে মূলত হচ্ছে আমরা কত কাউন্টের ইয়ার্ন বানানোর জন্য
কত নাম্বার ট্রাভেলার ব্যবহার করব। আমরা কত কাউন্টের ইয়ার্ন বানানোর জন্য কোন মাসের ট্রাভেলার ব্যবহার করব, এটার একটা চার্ট। যেমন এখানে দেখো টেক্স এনএম এনই বিভিন্ন কাউন্ট সিস্টেমে কাউন্ট দেয়া আছে, এনই সিস্টেমে কাউন্ট দেয়া আছে এখানে। যেমন ধরো যে আমরা 16 এনই যদি ইয়ার্ন বানাতে চাই, তাহলে ট্রাভেলার নাম্বার আমার হচ্ছে 1 থেকে 4 এর মধ্যে হওয়া লাগবে। ফাইবার অনুযায়ী এটা ভ্যারি করতে পারি। তো যেমন ধরা যাক আমাকে যদি বলা হয় ট্রাভেলার নাম্বার 1 মানে কি, এটার মানে হচ্ছে যে আমরা 10টা হচ্ছে ট্রাভেলার নিব এবং এটার ভর মেজার করব গ্রেইন পদ্ধতিতে, GRAIN গ্রেইন, GRAIN, ওই যে 7000 গ্রেইন 1 পাউন্ড এটা। তো 10টা ট্রাভেলারের ওয়েট যদি 10 গ্রেইন হয় তাহলে তার ট্রাভেলার নাম্বার হচ্ছে 1। যদি 10টা ট্রাভেলারের ওয়েট 10 গ্রেইন হয় তাহলে সেই ট্রাভেলারের নাম্বার হচ্ছে 1, আমরা তাকে বলবো যে এটা ট্রাভেলার নাম্বার 1। যদি 10টা ট্রাভেলারের ওয়েট 11 গ্রেইন হয় তাহলে তার নাম্বার হবে হচ্ছে 2। যদি 10টা ট্রাভেলারের ওয়েট 12 গ্রেইন হয় তাহলে তার নাম্বার হবে হচ্ছে 3। যদি 10টা ট্রাভেলারের ওয়েট 13 গ্রেইন হয় তাহলে তার নাম্বার হবে হচ্ছে 4। তাহলে এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে ট্রাভেলার নাম্বার 1 এটা হচ্ছে লাইটার নাকি ট্রাভেলার নাম্বার 3 এইটা লাইটার, উত্তর কি হবে কেউ বলতে পারবা? ট্রাভেলার 1 লাইটার। জি, ট্রাভেলার 1 হচ্ছে লাইটার। তো এইভাবে আমরা বুঝতে পারি। আচ্ছা, এখন 10টা ট্রাভেলারের ওয়েট 10 গ্রেইন হলে তার ট্রাভেলার নাম্বার হবে 1। যদি 9 গ্রেইন হয়, যদি 10টা ট্রাভেলারের ওয়েট 9 গ্রেইন হয় তখন তাকে আমরা নাম্বারটা দিব হচ্ছে 1/0। এটা স্রেফ হেভিয়ার লাইটার বোঝার জন্য চিহ্ন। এটা এরকম না যে আমরা 1 কে 0 দিয়ে ভাগ দিচ্ছি, এরকম শুনি নেই 1 পয়েন্ট কত? 1/0। যদি 10টা ট্রাভেলারের ওয়েট 9 গ্রেইন হয় তাহলে তার নাম্বার হবে হচ্ছে 1/0। যদি 10টা ট্রাভেলারের ওয়েট 8 গ্রেইন হয় তাহলে তার নাম্বার হবে হচ্ছে 2/0। যদি 10টা ট্রাভেলারের ওয়েট 7 গ্রেইন হয় তাহলে তার নাম্বার হবে হচ্ছে 3/0। যদি 6 গ্রেইন হয় তাহলে হবে হচ্ছে 4/0। তাহলে আমি যদি বলি 1 হেভিয়ার নাকি 2/0 হেভিয়ার, তাহলে কিন্তু অবশ্যই উত্তর হবে হচ্ছে 1 হেভিয়ার। তার মানে এই লিস্টটা এরকমই দেওয়া আছে, দেখো এই যে এনই 6 কাউন্ট থেকে শুরু করে 132 কাউন্ট, যত বেশি নাম্বার তত বেশি হচ্ছে ট্রাভেলার হেভিয়ার। যেমন 14 নাম্বার ট্রাভেলারটা অবশ্যই হেভিয়ার একের চাইতে, আবার 8/0 এই ট্রাভেলার চাইতে 1 হচ্ছে হেভিয়ার। স্যার যত ওয়েট বাড়বে তত কি স্যার লাইট কম হবে? না, যত 10টা ট্রাভেলার ওয়েট যত বেশি তাহলে তো সে তত ভারী না। 10টা কেকের ওজন 10 কেজি আর 10টা কেকের ওজন 13 কেজি, তাহলে কেকটা ভারী হচ্ছে না তখন 13 কেজি হলে? তার মানে প্রত্যেকটা কেকের নিশ্চয়ই হচ্ছে ভর বেশি, এই জন্য তো 13 কেজি হয়ে গেল। 10 জন মানুষ এক জায়গায় দাঁড়ানো 500 কেজি ওজন হইলো, আরেক জায়গায় 10 জন মানুষ দাঁড়ানো তাদের ওজন 600 কেজি, তো অবশ্যই যেই 10 জনের ওজন 600 কেজি তারা ভারী। আরেক জায়গায় 10 জন মানুষ দাঁড়ানো 300 কেজি, তো তারা পাতলা, বোঝাই যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ট্রাভেলার নাম্বার। আর আরেকটা পদ্ধতি যেটা সেটা হচ্ছে আইএসও। যেমন ধরা যাক আইএসও আমি যদি বলি 16 এনে ইয়ার্ন বানাতে চাইলে আইএসও নাম্বার অনুযায়ী ট্রাভেলার নাম্বার হবে 63 থেকে 90। তো 63 যদি আমি বলি তার মানে কি, তার মানে হচ্ছে 1000 ট্রাভেলারের ওয়েট 63 গ্রাম। যদি আমাকে বলে ট্রাভেলার মাস আইএসও পদ্ধতিতে ট্রাভেলার মাস 50, তার মানে হচ্ছে 1000 ট্রাভেলারের ওয়েট 50 গ্রাম। যদি বলে 80 আইএসও নাম্বার, তার মানে হচ্ছে 1000 ট্রাভেলারের ওয়েট হচ্ছে 80 গ্রাম। তোমরা এই চার্টের দিকে, আশা করি এটা বুঝতে পারছো, আইএসও নাম্বারটা সহজ। তো তোমরা এই চার্টের দিকে যখন দেখবা তখন দেখবা যে ইয়ার্ন যত হচ্ছে ফাইনার হয় তত ফাইনার ট্রাভেলার ব্যবহার করা হয়, তত লাইটার ওয়েট ট্রাভেলার ব্যবহার করা হয়। এবং ইয়ার্ন যত কোর্সার হচ্ছে, ইয়ার্ন যত ভারী হচ্ছে, আমার ট্রাভেলারের ওয়েটও কিন্তু হচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ভারী কোর্সার ইয়ার্নের জন্য ভারী ট্রাভেলার, ফাইনার ইয়ার্নের জন্য ফাইনার ট্রাভেলার। এরপরে ট্রাভেলার ক্লিয়ারের নামে একটা বিষয় আমরা পড়বো। আচ্ছা, স্যার ফাইনাল ট্রাভেলারের জন্য স্যার ফাইনাল ইয়ারের জন্য ফাইনাল ট্রাভেলার। জি জি, হ্যাঁ, ডিন স্যার ফোন দিয়েছেন, আমি একটু রিসিভ করে আসতেছি। জি স্যার। স্যার দিয়ে দিই স্যার।
বসবা হ্যালো, এই যাইছে আবার স্যার, শুনি নাকি স্যার? আমি বলি নাই, তুমি শুনবা কি? স্যার ও স্যার ডিন স্যারের কথাটা শুনতে চাইছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আইএসও মার্কটা স্যার আরেকবার বুঝাই দিলে ভালো হতো। হ্যাঁ, আইএসওটা হচ্ছে 1000 ট্রাভেলারের ওয়েট কত গ্রাম, ঠিক আছে? যদি আমি বলি যে আইএসও নাম্বার 80, তার মানে হচ্ছে 1000টা ট্রাভেলারের ওয়েট হচ্ছে 80 গ্রাম। যদি বলি 50, তার মানে হচ্ছে 1000 ট্রাভেলারের ওয়েট 50 গ্রাম। একটু আচ্ছা। ওয়েটের কথা বলা যাবে স্যার, মানে ওয়েট বাড়া কমা কি বলছিলেন স্যার, ট্রাভেলার নাম্বার আর হ্যাঁ, যদি ইয়ার্ন যত হচ্ছে ফাইনার হয় আমরা তত লাইটার ওয়েট ট্রাভেলার ব্যবহার করি, আর ইয়ার্ন যত কোর্সার হয় আমরা তত হেভিয়ার ট্রাভেলার ব্যবহার করি। আইএসও বা ট্রাভেলার নাম্বার দিয়ে দেখলে বোঝা যাবে? হ্যাঁ অবশ্যই, এই যে যদি আমি বলি 50 হেভিয়ার নাকি হচ্ছে 80 হেভিয়ার, অবশ্যই 80 হেভিয়ার, কারণ 1000 ট্রাভেলার ওয়েট ওইখানে 80 গ্রাম হচ্ছে, আর 50 তে 1000 ট্রাভেলার নিলে 50 গ্রাম হচ্ছে, তো 50টা লাইটার না? আচ্ছা, তাহলে আমরা ট্রাভেলার নাম্বার দিয়ে কি হবে, যে আইএসও নাম্বারটা তো সহজ স্যার, ট্রাভেলার নাম্বারটা? হ্যাঁ, হ্যাঁ, দুইটাই ব্যবহার করা হয়, আইএসও নাম্বারও ব্যবহার করা হয়, ট্রাভেলারও ব্যবহার করা হয়, তবে ফ্যাক্টরিতে হচ্ছে ট্রাভেলার নাম্বারের ব্যবহার বেশি, আইএসওটার ব্যবহার কম। ট্রাভেলার দিকে বোঝা যাবে স্যার, মানে কিরকম? তো হ্যাঁ, বোঝা যাবে না কেন? তো আমি যদি বলি 1 নাকি 2/0, কোনটা হেভিয়ার? অবশ্যই 1 হেভিয়ার। কেন? কারণ 10টা ট্রাভেলার ওয়েট 10 গ্রেইন, ঠিক আছে? আর 10টা ট্রাভেলারের ওয়েট হচ্ছে যদি তোমার 8 গ্রেইন হয় তখন হচ্ছে 2/0, তাহলে অবশ্যই 2/0 হচ্ছে ফাইনার, 4/0 আরো ফাইনার, 6/0 আরো ফাইনার, আর 1 এর উপরে যত যাবে সেগুলি সব হচ্ছে কোর্সার বা হেভিয়ার। তো 6/0 কি এটা 6 ম্যাথমেটিক্যালি যেটা ওই টার্ম নাকি হচ্ছে এটা কি কোনো অন্য কিছু? না, এটা সংকেত জাস্ট। 6/0 মানে হচ্ছে ওই যে 10টা ট্রাভেলারের ওয়েট তোমার হচ্ছে 3 গ্রাম, 4 গ্রাম হবে আর কি, 10টা ট্রাভেলারের 4 গ্রেইন হবে। 4/0 মানে 4 কে 0 দিয়ে ভাগ দিচ্ছে এরকম না, এটা সংখ্যা দিয়ে বোঝানো হচ্ছে যে এখানে 10টা ট্রাভেলারের ওয়েট 10 গ্রেইনের চাইতে কম। কত কম সেটা বোঝানো হচ্ছে। জি স্যার, ব্যাপারটা বুঝতে পারছি। আচ্ছা, 16 তারিখে স্যার লেকচারটা ইউটিউবে দেওয়া হয়নি স্যার। 16 তারিখ কবে? গতকালকেরটা? হ্যাঁ, বুধবারেরটা আমি দেই। হ্যাঁ, মঙ্গলবারটা আমি এখনো দেই নাই, আশা করা যায় আজকে ইনশাআল্লাহ দিয়ে দিব। বিরক্তিকর কাজ তো, এই জন্য করতে ভালো লাগে না। সমস্যা নেই, ইনশাআল্লাহ দিয়ে দিব আজকে। আচ্ছা, দ্য ট্রাভেলার ক্লিয়ারার হচ্ছে নিয়ে কিছুক্ষণ কথা বলি। সেটা হচ্ছে ডান দিকের ছবিটাই খেয়াল করো, রিং, রিং এর উপরে হচ্ছে ট্রাভেলার। তো ট্রাভেলারের গায়ের মধ্যে দেখা যায় প্রায় সময় হচ্ছে ইয়ার্ন থেকে কিছু ফাইবার চলে আসে এবং ট্রাভেলারের গায়ে হচ্ছে আটকে থাকে। যখন ট্রাভেলারের গায়ে ফাইবার গুলো আটকে থাকে তখন হচ্ছে ফাইবারের উপস্থিতির কারণে হচ্ছে আমাদের এই ট্রাভেলারটা হেভিয়ার হয়ে যায়, ট্রাভেলারের ওয়েট বেড়ে যায়। আর ট্রাভেলারের ওয়েট যদি বেশি বেড়ে যায়, অপটিমাম লিমিটের চেয়ে যদি বেশি হয়ে যায়, তখন হচ্ছে এটা ইয়ার্ন ব্রেকেজের কারণ হতে পারে, কারণ ট্রাভেলার ভারী হয়ে গেলে ইয়ার্নের উপরে টেনশন বৃদ্ধি পায়, তখন ইয়ার্নটা হচ্ছে তোমার ব্রেক করতে পারে, কিংবা হচ্ছে আমার এই ফ্রিকশনের পরিমাণও কিন্তু বেড়ে যাবে, ফ্রিকশনাল হিটের পরিমাণও বেড়ে যাবে। অপটিমামের মধ্যে, অপটিমাম লিমিটের চেয়ে বেশি যখন হচ্ছে আমার ট্রাভেলারের ওয়েটটা যখন বেশি বেড়ে যাচ্ছে, তখন হচ্ছে আমরা এই কাজটা করি যে এই ট্রাভেলারটাকে ক্লিন করার চেষ্টা করি, এবং সেই ক্লিনটা চলতি অবস্থার মধ্যেই করা হয়। কিভাবে করা হয়? এখানে যেরকম ট্রাভেলারের পাশে আমরা ছোট্ট একটা ভার্টিক্যাল শীট বসায় দিই, এই যে এখানে যেটা দেখা যাচ্ছে, একটা ভার্টিক্যাল শীট বসায় দিই ট্রাভেলারের পাশেই, রিং এর পাশেই, এবং তাদের দূরত্বটা থাকে খুব কম, অ্যারাউন্ড 0.5 মিলিমিটার। থাকলে কি হয়, ওই ট্রাভেলারের গায়ে যদি কোনো লুজ ফাইবার জমা হয়ে যায়, সেই ফাইবারটা যখন ট্রাভেলার ক্লিয়ারারকে অতিক্রম করে তখন হচ্ছে ফাইবারগুলি ট্রাভেলার ক্লিয়ারারের গায়ে লেগে যায়। পরবর্তীতে আমরা হচ্ছে ট্রাভেলার ক্লিয়ারারটাকে তোমার ম্যানুয়ালি পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। যেমন এই বাম দিকের ছবিতেও এইটা হচ্ছে ট্রাভেলার, আর ট্রাভেলারের ঠিক পাশেই যে আর চিহ্নিত যে লাঠি, এই লাঠিটাই হচ্ছে আমার ট্রাভেলার ক্লিয়ারার। আর তাদের মধ্যবর্তী দূরত্ব অ্যারাউন্ড 0.5 থেকে 1 মিলিমিটার এরকম হয়ে থাকে। ব্যাস।
তারপরে হচ্ছে মোটামুটি আমাদের সর্বশেষ টপিক স্পিনিং জিওমেট্রি। এটাও ডায়াগ্রাম মুখস্থ করা দরকার নাই, কিন্তু বিষয়টা কি সেটা বুঝলেই হচ্ছে মোটামুটি আমাদের চলবে। ডায়াগ্রাম দেখে তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে এখানে আমাদের ড্রাফটিং জোন আছে। তো এই ড্রাফটিং জোন থেকে হচ্ছে একটা রোভিং বের হয়ে আসলো এবং বের হয়ে এসে, এটা তো তোমরা চিনো, এটাকে বলা হয় ল্যাপেট। ল্যাপেটের নিচে হচ্ছে আমার স্পিন্ডল, তারপরে রিং ট্রাভেলার, এই জিনিসপত্রগুলা। তো এখানে হচ্ছে ড্রাফটিং জোনের আমাদের এখানে যে রোভিংটা দেখা যাচ্ছে, এই রোভিংটা খেয়াল করে দেখো, এখানে বেশ অনেকগুলো আমরা হচ্ছে ডাইমেনশনকে আলাদা করে নেওয়া হয়েছে। যেমন এই ড্রাফটিং জোনের কথা যদি আমরা বলি, এই ড্রাফটিং জোনটা কিন্তু হরাইজন্টাল লাইনের সাথে আলফা কোণ তৈরি করেছে। এই ড্রাফটিং জোনটা হরাইজন্টাল লাইনের সাথে সে হচ্ছে আলফা কোণ তৈরি করেছে। তো এই যে সে আলফা কোণটা তৈরি করলো, এখন এই হরাইজন্টাল লাইনের সাথে হচ্ছে আলফা কোণ তৈরি করার ফলে এখন এই জিনিসটা একটা নির্দিষ্ট মাপকে ফলো করতে হবে। আবার যেমন ধরা যাক ড্রাফটিং জোন থেকে নিচে আমার ল্যাপেট, ড্রাফটিং জোন থেকে ল্যাপেটের যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে LG। তো LG কত হবে, এটাও আমাকে একটা নির্দিষ্ট রেশিও ফলো করতে হবে। তারপরে যেমন ধরা যাক ল্যাপেট থেকে শুরু করে রিং, তার দূরত্বকে বলা হচ্ছে LB। রিং থেকে শুরু করে হচ্ছে স্পিন্ডেলের হাইট, ওটাকে বলা হচ্ছে LH। রিং থেকে শুরু করে বেলুন কন্ট্রোল রিং, ওটাকে বলা হচ্ছে LR। এইভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডাইমেনশনকেই হচ্ছে আমাকে ফলো করে করে একটা স্পিনিং সিস্টেমকে ডিজাইন করতে হবে। তো এই যে একটা স্পিনিং এর জোনের মধ্যে এই যে এতগুলি হচ্ছে ডাইমেনশন, এতগুলি অ্যাঙ্গেল, এই সমস্ত কিছু মিলাই হচ্ছে স্পিনিং জিওমেট্রি। অর্থাৎ কোন একটা রোভিং প্যাকেজ থেকে বের হয়ে ইয়ার্নে পেঁচানোর জন্য সে যেই ডাইমেনশন গুলি ফলো করে হচ্ছে ইয়ার্নে পরিণত হচ্ছে, এই ডাইমেনশন গুলি, এই জিওমেট্রিক্যাল ডিস্টেন্স গুলিকে বলা হচ্ছে স্পিনিং জিওমেট্রি। তার মানে কেউ যখন রিং ফ্রেম ডিজাইন করবে, তখন সে হচ্ছে এই ড্রাফটিং জোন থেকে ল্যাপেট, এই দূরত্বটা সে চাইলেই যা ইচ্ছা তাই বসাতে পারবে না। তাকে আমাদের ম্যানুফ্যাকচারার গুলির হচ্ছে সুনির্দিষ্ট নির্দেশনা ফলো করতে হবে, যে এখান থেকে দূরত্ব হচ্ছে এত মিলিমিটার হবে, ওখান থেকে এখানের দূরত্ব হচ্ছে এত মিলিমিটার হবে, বা রেশিও এরকম হবে। রেশিও কথাটা কেন থাকতে পারে, কারণ কেউ মেশিন হয়তো একটু বড় বানাবে বা কেউ একটু ছোট বানাবে, তখন রেশিও কথাগুলি আসবে। তো অর্থাৎ তাকে একটা সুনির্দিষ্ট হচ্ছে নির্দেশনা ফলো করতে হবে। যেমন ধরা যাক আমরা যদি বলি যে আলফা অ্যাঙ্গেলটা অবশ্যই 45 থেকে 60 ডিগ্রির মধ্যে রাখতে হবে। এরকম প্রত্যেকটা ডাইমেনশনই হচ্ছে সুনির্দিষ্ট একটা রেশিওকে তাদের ফলো করতে হবে। এই জিওমেট্রিক্যাল ডিসটেন্স বা এই জিওমেট্রিক্যাল হচ্ছে ডাইমেনশন গুলিকে ফলো করার নামই হচ্ছে স্পিনিং জিওমেট্রি। এখন প্রশ্ন হতে পারে, আমি যেমন আলফার কথা বলেছি, আলফা যদি আমি 45 না রেখে 30 রাখি, তাহলে কি সমস্যা? কিংবা আমি যদি এলজির মান হচ্ছে আমাকে যতটা বলা হলো এই প্রেসক্রাইবড এর চাইতে আমি যদি কম বেশি করি, তাহলে কি সমস্যা? সোজা কথা, আমি যদি স্পিনিং জিওমেট্রি ফলো না করি, তাহলে কি সমস্যা? তাহলে যে সমস্যাগুলো হবে সেটা আমরা বাম দিকে লিখে দিয়েছি। যেমন হচ্ছে আমার ইয়ার্নের মধ্যে টেনশনের মধ্যে প্রচুর ভেরিয়েশন তৈরি হবে। টেনশন যদি বেশি হয়ে যায় তাহলে ইয়ার্ন ছিঁড়ে যেতে পারে, টেনশন যদি একদম কম হয়ে যায় প্যাকেজ কম্প্যাক্ট হয়ে যাবে। এন্ডস ডাউন ফ্রিকোয়েন্সি, এর মানে হচ্ছে ইয়ার্ন ব্রেকেজের রেট অনেক বেড়ে যাবে। প্রচুর ইয়ার্নের মধ্যে হচ্ছে ব্রেক হবে, ইয়ার্নের ব্রেক প্রচুর বেড়ে যাবে। ইয়ার্নের মধ্যে ইভেননেস প্রচুর নষ্ট হবে। আমার ইয়ার্নের মধ্যে হচ্ছে হেয়ারিনেস অনেক বেশি বেড়ে যাবে, ফ্লাইয়ের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে, ইভেননেস নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি আমাদের সমস্যাগুলি দেখা যাবে যদি আমরা স্পিনিং জিওমেট্রিকে ওইভাবে হচ্ছে ফলো করতে না পারি। সুতরাং অবশ্যই কেউ যখন স্পিনিং সিস্টেম হচ্ছে তৈরি করতে চায়, তখন তাকে এই সুনির্দিষ্ট স্পিনিং জিওমেট্রিগুলি, অর্থাৎ প্রত্যেকটা ডিসটেন্স কত হলে ভালো, যাদের যত রিসার্চ আছে সেই রিসার্চ অনুযায়ী ফলো করে তৈরি করতে হবে। যদি না করে তাহলে তখন তাকে এই সমস্যাগুলি পোহাতে হবে আর কি। আর ইনসিডেন্স অফ ফ্লাইটা কি স্যার? ইনসিডেন্স অফ ফ্লাই মানে হচ্ছে ফাইবারের মধ্যে কিছু কিছু যেগুলো হচ্ছে একদম শর্টেস্ট লেংথের ফাইবার, তারা হয় কি মূল ইয়ার্নের সাথে না থেকে আকাশে বাতাসে উড়ে যায়, ঠিক আছে, এবং তারা হচ্ছে ফ্লোর এনভায়রনমেন্টে তারা হচ্ছে ভাসতে শুরু করে। তো যখন ফ্লোর এনভায়রনমেন্টে ভাসতে শুরু করে, তখন কিন্তু এনভায়রনমেন্টটা খুব ডাস্টি হয়ে যায়। তখন ওই ফ্লোর এনভায়রনমেন্টে ভাসতে থাকা ফাইবারগুলিকে আমরা বলি হচ্ছে তোমার এই ফ্লায়ার। এই ফ্লায়ারের ঘটনাটা হচ্ছে ঘটবে। স্যার যেগুলা স্যার এই সাকশন পাম্পের মাধ্যমে স্যার চলে যায় ওটা স্যার? না না, ওগুলিকে বলা হয় হচ্ছে, যেগুলি সাকশন পাম্পের মাধ্যমে যায় ওগুলির নাম হচ্ছে নিউমাফিল। আর ফ্লাই হচ্ছে ইয়ার্নের মধ্যে
ধরা যাক খুব ছোট্ট একটা ফাইবার, এত ছোট যে সে হচ্ছে এক সময় আর টুইস্ট হয়ে থাকতে পারলো না ইয়ার্নের মধ্যে, সে হচ্ছে বাইরে বের হয়ে আসলো, বাইরে এসে তখন সে হচ্ছে আকাশে বাতাসে উঠতে শুরু করবে। যেগুলি নিউমাফিল ওগুলি তো আর উড়ার সুযোগ পাবে না, ওগুলি হচ্ছে ড্রাফটেড রোভিং যখনই সে বের হয়ে আসবে, ড্রাফটিং জোনের থেকে বের হওয়ার পরপরই আমি তাদেরকে টেনে নিয়ে চলে আসবো, ওগুলার নাম হচ্ছে নিউমাফিল। আর ফ্লাই হচ্ছে যেগুলি বাতাসের মধ্যে ভাসতে থাকবে, সেগুলোই হচ্ছে ফ্লাই। এবং বাতাসে ভাসলে আমরা কেন মাথা ঘামাই, কারণ এটা খুবই বিরক্তিকর। এটা যে শুধুমাত্র হচ্ছে কোয়ালিটির জন্য খারাপ তা না, এটা এমপ্লয়ারদের জন্য খুবই হেলথ হ্যাজার্ড নিয়ে আসে। কারণ যেটা বাতাসে ভাসে এটা হচ্ছে নাকের মাধ্যমে হচ্ছে শ্বাসের সাথে ভিতরে চলে যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে এই ধরনের সমস্যা, অস্বস্তি হয়, চোখেও কখনো কখনো অস্বস্তি হয়, মনে হয় যেন চোখে কি লাগতেছে এরকম মনে হয়, এগুলা সমস্যা হয়। আর প্রোডাক্টের ক্ষেত্রে কি সমস্যা? প্রোডাক্টের ক্ষেত্রে সমস্যা হয় হচ্ছে যে আমার এই প্রোডাক্টের ক্ষেত্রে এই ফাইবার গুলি গিয়ে এই ইয়ার্নের উপরে বসে কিংবা হচ্ছে রোভিং এর উপরে বসে, তাতে করে ইভেননেস নষ্ট হয়। তো ফ্লাই উড়ুক এটা আমরা চাই না। স্যার ট্রাভেলারের মধ্যে যে স্যার টুইস্টটা পড়ে স্যার, এটা যদি স্যার আবার একটু বলতেন। রিং এর এক প্রান্ত থাকে হচ্ছে উপরে, না এটা এখন বলবো না, এটা তোমরা হচ্ছে রিভিউ ক্লাসের জন্য জমায় রাখো, কারণ এখন তোমার এটা বললেও রিভিউ ক্লাসে এটা আবার উত্তর দিতে হবে। এটা রিভিউ ক্লাসের জন্য জমা রাখো। কে প্রশ্ন করছো? স্যার প্রশ্নে যদি পরে মনে না থাকে লিখে রাখো। দুইবার উত্তর দিলে স্যার আমাদের মনে থাকবে বেশি। দুইবার উত্তর দিলে আমার মনে হয় দুইবারের চেয়ে বেশি আমি বলে ফেলছি ক্লাসে। আচ্ছা যাই হোক, তো ড্রাফটিং জোনে হচ্ছে রোভিং এর এক প্রান্ত, কি বলছো ট্রাভেলার? আচ্ছা হ্যাঁ, ট্রাভেলারে তো হ্যাঁ, তো ইয়ার্নের এক প্রান্ত হচ্ছে এরকম ড্রাফটিং জোনে ধরে রাখা, আর নিচের প্রান্ত হচ্ছে ট্রাভেলার দিয়ে প্যাকেজের গায়ে আটকানো। ইয়ার্নটা যদি ড্রাফটিং জোন থেকে হিসাব করে, তাহলে ড্রাফটিং জোন থেকে ইয়ার্ন গাইড হয়ে যায় প্রথমে ট্রাভেলারে, এরপরে ইয়ার্ন প্যাকেজে। তাহলে ড্রাফটিং জোনে ইয়ার্নের এক প্রান্ত, আরেক প্রান্ত হচ্ছে ট্রাভেলার, এভাবে ধরে রেখেছে, এবং ট্রাভেলারটা রিং এর উপর দিয়ে এরকম ঘুরে। তাহলে ইয়ার্নের এক প্রান্ত যেহেতু ড্রাফটিং জোনে আটকানো, আরেক প্রান্ত হচ্ছে প্যাকেজের গায়ে আটকানো, তাহলে ইয়ার্নের দুইটা প্রান্তই কিন্তু ফিক্সড। মাঝপথে ট্রাভেলারটা করে কি, ইয়ার্নটাকে নিয়ে রিং এর উপর দিয়ে এরকম ঘুরায় চলে আসে, রিং এর উপর দিয়ে সে এরকম ঘুরায় চলে আসে। যেহেতু দুই প্রান্তই ফিক্সড এবং মাঝপথে আমি তাকে এরকম করে ঘুরাচ্ছি, দুই প্রান্তই কিন্তু ফিক্সড, তো সেহেতু ট্রাভেলারের এক একটা ঘূর্ণন ইয়ার্নের মধ্যে এক একটা টুইস্ট নিয়ে আসে। এটাই হচ্ছে ঘটনা। ট্রাভেলার প্যাকেজের সাথে সাথে ঘুরে। জি, কারণ হচ্ছে ওই যে প্যাকেজের সাথে ইয়ার্ন বের হয়ে আগে ট্রাভেলারে যায়, তারপরে উপরে ওঠে, তাহলে স্পিন্ডল যখন প্যাকেজটাকে ঘুরায়, ওই একই ইয়ার্নটা যেহেতু ট্রাভেলারের সাথে কানেক্টেড, সেহেতু ইয়ার্নের টানে টানে ট্রাভেলারটাও হচ্ছে ঘুরতে শুরু করে। তো রোভিং ফ্রেমের ক্ষেত্রে ফ্লায়ারের যে ভূমিকা, আমাদের হচ্ছে রিং ফ্রেমের ক্ষেত্রে ট্রাভেলারের একই ভূমিকা। আচ্ছা, রিং ফ্রেম থেকে তাহলে লিখে নাও যে আমরা কোন কোন টপিক হচ্ছে পরীক্ষার প্রিপারেশনের জন্য পড়বো। 1 থেকে 6, 1 থেকে নাম্বার 6, লিখছো? তারপরে 10 থেকে 12, 1 থেকে 6, 10 থেকে 12 লিখছো? তারপরে হচ্ছে 18, 19। জি স্যার লিখছি। হ্যাঁ, তারপরে হচ্ছে 18, 19। 1 থেকে 6, 10 থেকে 12, 18, 19। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, 18 নাম্বারটা পড়াই নেই, পড়ানোরও দরকার নেই, কারণ টেকনিক্যাল ডাটা তোমরা পড়লে বুঝবা। এখন টেকনিক্যাল ডাটা আগের মেশিনেও বহুত পড়ছি, তো এটার পরে দরকার নেই, এটা তোমরা নিজেরাই বুঝবা। 9.2 তে ক্লিনের বইতে আছে। আর 19 যেটা সলিউশন অফ ম্যাথমেটিক্যাল প্রবলেমস, এটা নিয়ে কথা বলবো। আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখে আসি।
আচ্ছা, এখানে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখতে পাচ্ছি। পড়ে দেখো। Find out the production in kg per day of a ring frame with following specification. অর্থাৎ হচ্ছে একটা রিং ফ্রেমের প্রোডাকশন বের করতে হবে আমাকে ফলোইং স্পেসিফিক, অর্থাৎ মেশিনের বেসিক স্পেসিফিকেশন কিছু দেয়া আছে, তো আমাকে প্রোডাকশন বের করতে হবে। কি কি? স্পিন্ডেল আরপিএম 15,000, অর্থাৎ স্পিন্ডেল রিং ফ্রেমের স্পিন্ডেল আরপিএম কিন্তু অনেক বেশি। রোভিং ফ্রেমের ফ্লায়ার আরপিএম হচ্ছে অ্যারাউন্ড 1000, 1200 এরকম। স্পিন্ডেলের আরপিএম হচ্ছে অ্যারাউন্ড 15,000, তো অনেক বেশি রিং ফ্রেমের স্পিন্ডেল এটা। এবং একই সাথে হচ্ছে আর কি কি দেওয়া আছে, তারপর হচ্ছে টিপিআই। টিপিআই মানে হচ্ছে টুইস্ট পার ইঞ্চ 20, তো টিপিআই দেওয়া আছে 20 টুইস্ট পার ইঞ্চ। রোভিং ফ্রেমের টিপিআই কিন্তু থাকে অ্যারাউন্ড 1। তারপরে নাম্বার অফ স্পিন্ডেল 1208। রোভিং ফ্রেমের নাম্বার অফ স্পিন্ডেল মাত্র 120, 160 হতে পারে, আমাদের দেশে 120টাই জনপ্রিয়। আর রিং ফ্রেমের নাম্বার অফ স্পিন্ডেল 1000 হতে পারে, 1200 হতে পারে, 1600 হতে পারে, 1800 প্লাসও হতে পারে। ইয়ার্ন কাউন্ট 30 এনি, আর রোভিং এর কাউন্ট থাকে হচ্ছে অ্যারাউন্ড 1 এনির আশেপাশে। ওগুলো বলে দিচ্ছি কারণ তাতে করে এটা মাথায় রেখো, তাতে করে হচ্ছে থাকবে আর কি মাথায়, যে এটার কত ওটার কত, এটা একটা তুলনা মাথায় থাকবে। ইয়ার্ন কাউন্ট, রোভিং এর কাউন্ট কিন্তু হচ্ছে অ্যারাউন্ড 1 এনি। ওয়েস্ট 3%, এফিসিয়েন্সি 95%, প্রোডাকশন হচ্ছে কেজি পার ডে তে আমাকে বের করতে হবে। সেই চিরাচরিত যেই সিম্পল প্রোডাকশনের ম্যাথ ওগুলাই। স্যার আমার একটা কোশ্চেন অ্যারেঞ্জ হয়েছে। জি বলো। স্যার কোশ্চেনটা হলো, স্যার আমরা এই পার ইঞ্চ এটা কিভাবে কন্ট্রোল করব রিং স্পিনিং এর ক্ষেত্রে, রিং ফ্রেমের ক্ষেত্রে? রিং স্পিনিং এর ক্ষেত্রে যেটা হবে, যদি আমি স্পিন্ডেল আরপিএম কে ঠিক রাখি, ঠিক আছে, আর হচ্ছে তোমার মনে করো ডেলিভারি স্পিড কে যদি কমায় দেই, তার মানে হচ্ছে স্পিন্ডেল আরপিএম কে ঠিক রাখছি, তার মানে ট্রাভেলার আরপিএম ও আগের মতোই আছে, ট্রাভেলারের ঘূর্ণন গতি আগের মতো, অর্থাৎ ট্রাভেলার আগের মতোই টুইস্ট দিয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি ডেলিভারি স্পিড কে কমায় দেই, তাহলে কি হবে? তাহলে হচ্ছে টুইস্ট আমি আগের মতোই দিয়ে যাচ্ছি, কিন্তু ইয়ার্ন আসতেছে কম, তাহলে টুইস্টের পরিমাণ বেড়ে যাবে। আর আমি যদি হচ্ছে স্পিন্ডেল আরপিএম কে ঠিক রেখে ডেলিভারি স্পিড বাড়ায় দেই, তাহলে আমি ট্রাভেলারের টুইস্টের গতি আগের মতোই রাখছি, কিন্তু প্রচুর ম্যাটেরিয়াল আসতেছে, ম্যাটেরিয়াল অনেক বেশি আসতেছে, তাহলে ভাগে কিন্তু টুইস্টের পরিমাণটা কমে যাবে। স্যার আমাদের রিং তো স্পিন্ডলের সাথে সাথে ঘুরবে না? না, কিন্তু ট্রাভেলার ঘুরবে ইয়ার্নের টানে টানে। জি জি, রিং ঘুরবে না, রিং স্থির, কিন্তু ট্রাভেলার ঘুরবে। জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা হচ্ছে দেখি যে ইয়ার্ন কাউন্ট 30 ইউনিট, ওয়েস্ট 3%, এফিসিয়েন্সি 95%, প্রোডাকশন কেজি পার ডে। আমাদেরকে হচ্ছে এই তো প্রোডাকশন বের করতে হবে কেজি পার ডে তে। আবারও আগের মতো রোভিং ফ্রেমে হচ্ছে এটা আগেই বেশ কয়েকটা ক্লাসকে করানো হয়ে গেছে, আর একই অঙ্ক, তাই আমি আবার করতে যাব না, তবে তোমাদের সমস্যা হলে তুমি আমাকে বলবা। এখানেও আমরা হচ্ছে আগের মতোই ডেলিভারি স্পিড দিয়ে শুরু করব। রোভিং ফ্রেমে আমরা যেরকম ডেলিভারি স্পিডের ফর্মুলা ছিল ফ্লায়ার আরপিএম বাই টিপিআই, আমাদের রিং ফ্রেমের ক্ষেত্রে ডেলিভারি স্পিড হবে হচ্ছে স্পিন্ডেল আরপিএম বাই টিপিআই। আর আমাদের নিশ্চয়ই মনে আছে ডেলিভারি স্পিডের হচ্ছে ফর্মুলা লেংথ পার ইউনিট টাইম হয়ে থাকে সবসময়। তো এখানে লেংথের ইউনিট ইঞ্চ আর স্পিন্ডেল আরপিএম থেকে টাইমের ইউনিট মিনিট, সুতরাং এখানেও কিন্তু ইঞ্চ পার মিনিট হবে। তবে খেয়াল রেখো, আমি যদি টুইস্টের মানটা টিপিআই না দিয়ে, টুইস্ট পার ইঞ্চ না দিয়ে, টুইস্ট পার মিটার দিয়ে দিই, টিপিআই টুইস্ট পার ইঞ্চ না দিয়ে আমি যদি টিপিএম দিয়ে দিই, টুইস্ট পার মিটার, তাহলে কিন্তু ডেলিভারি স্পিডের ইউনিটটার ইঞ্চ পার মিনিট থাকবে না, তখন কিন্তু সেটা মিটার পার মিনিট হয়ে যাবে, কারণ এটা লেংথ পার ইউনিট টাইম আমি বলেছি। তো লেংথের ইউনিট যা আর টাইমের ইউনিট যা, ওই অনুযায়ী হচ্ছে আমার ডেলিভারি স্পিডের ইউনিট ঠিক হবে। তো প্রোডাকশন শুরু করি। প্রথমেই আমার ডেলিভারি স্পিডটা আমি বের করে নিব। আসলে ডেলিভারি স্পিডটাই তো প্রোডাকশন। তো স্পিন্ডেল আরপিএম হচ্ছে 15,000 বসায় দিলাম, 15,000, আর নিচে হচ্ছে টিপিআই, যে টিপিআই হচ্ছে 20, তাহলে 15,000 ভাগ 20, তাহলে এই অবস্থায় 15,000 ভাগ 20, এই অবস্থায় আমার ইউনিট হচ্ছে ইঞ্চ পার মিনিট। এরপরে আমাদের ওই যে 3 লাইন ছিল, সেই 3 লাইনের প্রথম লাইন, 3 লাইনের প্রথম লাইন হচ্ছে লেংথের ইউনিট, কাউন্টের লেংথের ইউনিটের সাথে মিলাতে হবে। তো আমার ইঞ্চ পার মিনিটে লেংথের ইউনিট আছে হচ্ছে ইঞ্চ, আর কাউন্ট দেওয়া আছে উপরে 30 এনি, এনই সিস্টেমে লেংথের ইউনিট হচ্ছে ইয়ার্ডস,
তাহলে আমি ইঞ্চে থাকলে চলবে না, আমাকে অবশ্যই ইঞ্চ থেকে ইয়ার্ডসে কনভার্ট করতে হবে। কিভাবে করব? এই যে 36 দিয়ে ভাগ দিয়ে আমি হচ্ছে ইঞ্চ পার মিনিট থেকে আমরা চলে গেলাম ইয়ার্ডস পার মিনিটে। এই যে ইঞ্চ পার মিনিট থেকে আমরা চলে আসলাম ইয়ার্ডস পার মিনিটে চলে আসলাম। এরপর ওই 3 লাইনের দ্বিতীয় লাইন, প্রোডাকশনের টাইমের ইউনিট হচ্ছে রিকোয়ার্ড টাইমের ইউনিটের সাথে মিলাতে হবে। ইয়ার্ডস পার মিনিট মানে হচ্ছে আমার টাইমের ইউনিট আছে মিনিট, এটাকে মিলাতে হবে প্রোডাকশনের টাইমের ইউনিট। প্রোডাকশনে তো টাইমের ইউনিট দেয়া আছে ডে, তাহলে কিন্তু ইয়ার্ডস পার মিনিটে থাকলে চলবে না, আমাকে ইয়ার্ডস পার ডেতে চলে যেতে হবে। ডেতে কিভাবে যাব? আগে তো ছিল ইয়ার্ডস পার মিনিট, 1 মিনিটে কত গজ হয় 60 দিয়ে আমরা গুণ দিয়ে দিলাম, 60 মিনিটে কত গজ হয়, তার মানে ঘন্টায় বের হয়ে গেল। এরপরে 1 ঘন্টায় তো এত গজ, 24 ঘন্টায় কত গজ, তাহলে ডে বের হয়ে গেল, ইয়ার্ডস পার ডে। এখন এই যে আমরা ইয়ার্ডস পার ডেটা এই পর্যায়ে বের করে ফেললাম, এইখানে 15,000 ভাগ 20, এই যে ইঞ্চ পার মিনিট যেটা ছিল এটা তো ছিল হচ্ছে একটা স্পিন্ডেলের জন্য, কিন্তু আমার মেশিনে স্পিন্ডেল হচ্ছে 1208টা, এই কারণে নাম্বার অফ স্পিন্ডেল দিয়ে হচ্ছে আমরা গুণ দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আর দুটা জিনিস বাকি থাকে, ওয়েস্ট এবং এফিসিয়েন্সি। ওয়েস্ট তো আমরা জানি 3% আমরা পাচ্ছি না, তাহলে পাবো কত পার্সেন্ট? 97%। 97% কিভাবে ক্যালকুলেট করে? 100 - 3/100। তারপরে এফিসিয়েন্সি হচ্ছে 95%, 95/100। কেন 95/100? এটা নিয়ে আমরা আগেও বহুত কথা বলেছি, আমার মনে হয় তোমাদের মনে আছে। কারণ একই জিনিস, শুধুমাত্র পার্থক্য শুধু ওইটুকুই ছিল যে ডেলিভারি স্পিডের ফর্মুলাটা, আর বাকি সব এক। তো ইয়ার্ডস পার ডে বের হয়ে গেল। এখন আমরা আসছি হচ্ছে লেংথ ওয়াইজ কাউন্টে। আমাদেরকে যেতে হবে হচ্ছে ওয়েট ওয়াইজ কাউন্টে, আমাকে যেতে হবে লেংথ ওয়াইজ থেকে আমাকে ওয়েট ওয়াইজ প্রোডাকশনে চলে যেতে হবে। লেংথ ওয়াইজ প্রোডাকশনে বের করেছি ইয়ার্ডস পার ডে, আমাকে যেতে হবে হচ্ছে ওয়েট ওয়াইজ প্রোডাকশনে, আমাকে যেতে হবে ইয়ার্ডস পার ডে থেকে কেজি পার ডে তে যেতে হবে। এরপরে ওই 3 লাইনের শেষের লাইন, আমরা যদি লেংথ ওয়াইজ প্রোডাকশন থেকে ওয়েট ওয়াইজ প্রোডাকশনে যেতে চাই, আমাদের হচ্ছে কাউন্টের সাহায্য লাগবে। কিভাবে কাউন্টের সাহায্য নিব? লিখে ফেলতে হবে যে ইয়ার্ন কাউন্ট 30 এনি, এই আমরা লিখে ফেললাম ইয়ার্ন কাউন্ট ইজ 30 এনি। তো 30 এনি মানে কি? 30 এনি মানে হচ্ছে যদি আমরা 1 পাউন্ড ইয়ার্ন নেই তাহলে 840 গজ দৈর্ঘ্যের 30টা আমি হ্যাঙ্ক পাবো। তো আমাকে যদি বলা হয় যে আচ্ছা এই যে 1 পাউন্ড নিয়ে 840 গজ দৈর্ঘ্যের 30টা হ্যাঙ্ক পাওয়া গেল, বলো তো দেখি এইটুকু 30টা হ্যাঙ্কের মধ্যে এই 1 পাউন্ডের যে 30টা হ্যাঙ্ক ছিল, এই হ্যাঙ্ক গুলির মধ্যে টোটাল কতটুকু ইয়ার্ন আছে? তখন কি হবে? একটা হ্যাঙ্কে 840 গজ আর 30টা হ্যাঙ্কে হচ্ছে 30 × 840 গজ। তার মানে 30 এনি ইয়ার্ন মানে হচ্ছে 30 এনি ইয়ার্নের আমি যদি 1 পাউন্ড নেই তাহলে আমি 30 × 840 ইয়ার্ডস ইয়ার্ন পাবো। যদি বলা হয় 60 এনি ইয়ার্ন মানে কি? এর মানে হচ্ছে 1 পাউন্ড ইয়ার্ন যদি আমি নেই তাহলে 60 × 840 ইয়ার্ডস দৈর্ঘ্যের আমি ইয়ার্ন পাবো। যদি আমাকে বলা হয় 80 এনি ইয়ার্ন মানে কি? এর মানে হচ্ছে আমি যদি 80 এনি ইয়ার্নের 1 পাউন্ড নেই, 1 পাউন্ড যদি আমি 80 এনি ইয়ার্ন নেই তাহলে টোটাল আমি 80 × 840 ইয়ার্ডস দৈর্ঘ্যের ইয়ার্ন পাবো। এটাকে লেখা হয়েছে দ্যাট মিন্স দ্য ওয়েট অফ 30 × 840 ইয়ার্ডস ইয়ার্ন ইজ 1 পাউন্ড। যেহেতু আমি ওয়েট বের করতে চাই তাই ওয়েটটাকে আমি ডান দিকে রেখেছি। তাহলে 30 ইনটু স্যার এভাবে জি, বলা বলো। যায় না স্যার 1 পাউন্ড ইয়ার্ন যদি নেই তাহলে স্যার 840 গজের 30টা ইয়ার্ন পেলাম। না, ওইটা আমাদের দরকার নেই। আমাদের হ্যাঁ অবশ্যই বলা যায় কি 840 গজের স্যার 1 পাউন্ড যদি ইয়ার্ন নেই তাহলে স্যার 840 ইয়ার্ডসের 30টা ইয়ার্ন, এরকম বলা 30টা যায় না স্যার? ইয়ার্ন না, 30টা হ্যাঙ্ক পেলাম। হ্যাঁ এভাবে বলবো? হ্যাঁ ওইভাবে বলতে হবে। ইয়ার্ন কেন? 30টা ইয়ার্ন না, জি স্যার 30টা হ্যাঙ্ক। 30টা হ্যাঙ্ক। জি স্যার। আর হ্যাঙ্ক তো আসলে একটা বিমূর্ত মানে আইডিয়া আর কি, যেটাকে দেখা যায় না, আমরা হ্যাঙ্ক বানাই না। সুতরাং সেই কথাটা বোঝার জন্য ঠিক আছে, কিন্তু আমার মনে হয় বলার সময় না বললেই ভালো হয়। এভাবেই বলা উচিত যে 30 এনি ইয়ার্ন মানে হচ্ছে 1 পাউন্ড যদি 30 এনি ইয়ার্ন নেই তাহলে আমি টোটাল 30 × 840 ইয়ার্স দৈর্ঘ্যের ইয়ার্ন পাবো। এভাবে বলাটা আমার কাছে পছন্দ। জি স্যার। হ্যাঙ্ক তো আর আমরা বানাই না বা ওইটা আমাদের কাজেও লাগে না, ওটা স্রেফ বোঝার জন্য শুরু হয়েছিল। তো 30 × 840 ইয়ার্স এর ওয়েট যদি 1 পাউন্ড হয় 1 ইয়ার্ডে কত, আর ওই যে 33395,160 ইয়ার্ডে কত আমরা বের করে ফেললাম। এবং এই 33395,160 ইয়ার্স তৈরি হয়েছিল একদিনে। তাহলে এই এত ইয়ার্স এর ওয়েট যদি হয় 591 কেজি, তার মানে আমরা বলতে পারি যে একদিনে 591 কেজি ইয়ার্ন হয়েছে। এখানে একটা জিনিস নিয়ে কথা বলতে ভুলে গেছি, 2.2046 দিয়ে ভাগ দিয়েছি। কেন দিয়েছি বলো তো?
স্যার পাউন্ড থেকে কেজিতে নেওয়ার জন্য। জি, পাউন্ড থেকে কেজিতে নেওয়ার জন্য। হ্যাঁ, ব্যাস এই অঙ্ক শেষ। স্যার এটা কথা ছিল স্যার। জি, বলো। স্যার এনির ক্ষেত্রে আমরা যেরকম স্যার 30 ইনটু 840 গজ গুণ দিছি, হুম হুম। স্যার টেক্সের ক্ষেত্রে আসে তখন স্যার আমরা কিসের জন্য বলি দ্য ওয়েট অফ দ্য 1000 মিটার মানে ইয়ার্ন ইজ 1000 গ্রাম, তখন এরকম এনির মতো 840 যখন আমরা গুণ দিছি হুম হুম। 30 সাথে, আমরা স্যার 1000 সাথে কিসের জন্য স্যার ওইটা গুণ দিইনি স্যার? হে খোদার, এইসব কি কইতেছো তুমি এখন? তুমি না ইয়ার্ন 2 কোর্সের শেষের দিকে স্যার চলে আসছো। স্যার আপনি স্যার মানে এটা ইন্ডিয়ার পার্থক্যের জন্য এটা? জি জি, এটা তো ডিরেক্ট এবং ইনডিরেক্ট কাউন্ট। এটা আমাদের সেই কাউন্টের লেকচার থেকে আসছে যে টেক্স মানে কি আর এনি মানে কি। এটা না প্যাচ খেয়ে যাচ্ছে। হ্যাঁ, কাউন্টের লেকচারটা দেখবা, কাউন্টের লেকচারটা দেখে তারপরে হচ্ছে প্রোডাকশনের ম্যাথগুলো করতে বসবা, না হলে কিন্তু ঝামেলায় পড়তে হবে। ওইখানে ছিল যেমন ধরা যাক আমি যদি তোমাকে বললাম 20 টেক্স। 20 টেক্স মানে কি? 20 টেক্স মানে হচ্ছে 1000 মিটারের ওয়েট হচ্ছে 20 গ্রাম 20 হবে, গ্রাম 20 গ্রাম। তাই না? হ্যাঁ, তো আমি যদি ইয়ার্ন দেই যে ইয়ার্ন কাউন্ট 20 গ্রাম, এই যে দিয়ে রাখছি, ঠিক আছে? হ্যাঁ, এটা তোমরা বাড়ির কাজ করবা যে সব ঠিক থাকবে, 20 টেক্স দিয়ে করবা। তখন কি লিখবা? তখন লিখবা দ্যাট মিন্স 20 টেক্স মানে কি 1000 মিটারের ওয়েট 20 গ্রাম। ওইভাবে অঙ্ক জি করবা। আমি যদি দিই 8 পাউন্ডস পার স্পাইন্ডাল, তাহলে লিখবা যে 14400 গজ ইয়ার্নের ওয়েট 8 পাউন্ডস পার স্পাইন্ডাল। এখন তোমাদের 2 মিনিট সময় দিয়ে অঙ্কটা দেখো, আমি একটু ফোন রিসিভ করবো জরুরি। অঙ্কটা দেখো, আমাকে সমস্যা বলো।
আচ্ছা, আশা করি তোমরা খুঁজে পাইছো এবং কোনো সমস্যা পাও নাই। সমস্যা পাইলে বলো। যদি স্যার স্পিন্ডেল যেমন স্যার বলছিলাম 20 টেক্স আর স্পিন্ডেল থাকলে কিরকম থাকবে স্যার? স্পিন্ডেল থাকলে বলতে? না স্যার কাউন্টার যেরকম ছিল আমাদের 30 এনি 20 টেক্স, তো এটা স্যার স্পিন্ডেল যখন থাকবে যেমন দেওয়া থাকবে 20 স্পিন্ডেল। ও আচ্ছা, পাউন্ডস পার স্পাইন্ডেলে। হ্যাঁ স্যার। ওইটা তো 20 স্পিন্ডেল না, তখন হচ্ছে যেমন ধরো পাউন্ডস 4 দেওয়া থাকবে পাউন্ডস বা পার কিছু দেওয়া স্পাইন্ডেল, থাকবে একটা। যেমন ধরা যাক, ও আমি বুঝতে পারছি, ও হচ্ছে পাউন্ডস পার স্পাইন্ডেলে রেঞ্জটা জানতে চাইছে, তাই না? জি স্যার। হ্যাঁ, এরকম ধরো 8 পাউন্ডস পার স্পাইন্ডেল কিংবা 10 পাউন্ডস পার স্পাইন্ডেল, 12 পাউন্ডস পার স্পাইন্ডেল এরকম। যদিও পাউন্ডস পার স্পাইন্ডেল থাকবে না, ওটা জুট কাউন্ট। আমরা ওয়াইন্ডিং নিয়ে একটু আলোচনা করি। স্যার আমাদের হ্যাঁ, প্রত্যেকটা বলো। চ্যাপ্টারে কি স্যার ম্যাথ আছে স্যার? মোটামুটি প্রত্যেক চ্যাপ্টার থেকে কি ম্যাথ আসবে স্যার? আসার কথা। হ্যাঁ, প্রত্যেকবারই তো আসে, প্রত্যেকবারই হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ম্যাথ আসে, ল্যাব ফরম্যাট থেকে, কমবার্ট থেকে, তারপর হচ্ছে রোভিং ফ্রেম থেকে, রিং ফ্রেম থেকে, ওয়াইন্ডিং থেকে, ও জুটেরও ম্যাথ আছে। আচ্ছা, তারপরে ওয়াইন্ডিং নিয়ে একটুখানি আলোচনা করা যায়। বেসিক কিছু আলোচনা, আজকে তো অল্প সময় আছে, আমি দুঃখিত একটু সময় নিয়ে ফেলছি। তো ওয়াইন্ডিং নিয়ে হচ্ছে প্রথম কথা যে আমাদের স্পিনিং সিস্টেমে যখন আমরা রিং ফ্রেম থেকে ইয়ার্ন পাই, রিং ফ্রেম থেকে তো আমরা হচ্ছে ইয়ার্ন ববিন পাই। তো এই ইয়ার্ন ববিনটা আমরা হচ্ছে একটা সমস্যা হচ্ছে ইয়ার্ন ববিনের মধ্যে ইয়ার্নের পরিমাণটা খুব অল্প। যেমন এখানে দেখা যাচ্ছে একটা ছোট্ট রিং ববিন বা ইয়ার্ন ববিন। এই রিং ববিনের মধ্যে ইয়ার্নের পরিমাণ খুব অল্প থাকে, ধরা যাক অ্যারাউন্ড 100 to 150 গ্রাম এরকম, বা কিছুটা কম কিছুটা বেশি। বর্তমান সময়ে অবশ্য আধুনিক মেশিনগুলোতে যতটুকু সম্ভব ইয়ার্নের পরিমাণ বাড়িয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। তো যাই হোক, তো কিন্তু এই রিং ববিনের মধ্যে এত অল্প পরিমাণ ইয়ার্ন থাকে যে এটাকে যদি আমরা সরাসরি হচ্ছে উইভিং এর কিংবা নিটিং এ নিয়ে যাওয়ার চেষ্টা করতাম, তাহলে কি সমস্যা হতো? তাহলে সমস্যা হচ্ছে আমাকে খুব দ্রুত প্যাকেট চেঞ্জ করা লাগতো। কারণ এত ছোট প্যাকেজ, একটু পর পর প্যাকেজ শেষ হয়ে যেত, আমাকে প্যাকেট চেঞ্জ করার জন্য মেশিনকে কিন্তু হচ্ছে তোমার ইয়ে করা লাগতো, কি বলে, বারবার বন্ধ করে দেওয়া লাগতো। তো এখন এই কাজটা যেন না হয়, যে আমাকে যেন হচ্ছে এই প্যাকেজ চেঞ্জ করার ঝামেলাটাই যেন বারবার পড়তে না হয়, সেই জন্য যেটা করা হলো পরবর্তী সময়, যে একটা ছোট্ট প্যাকেজ থেকে একটা বড় প্যাকেজে বানানোর জন্য ওয়াইন্ডিং একটা পদ্ধতি নিয়ে আসা হলো। বড় প্যাকেজটাকে আমরা বলি হচ্ছে কোন। কোনের ওজন হচ্ছে অ্যারাউন্ড 2.5 থেকে 3 কেজি। এই বড় আকৃতির কোন প্যাকেজে হচ্ছে ইয়ার্ন, এই রিং ববিন থেকে বড় আকৃতির কোন প্যাকেজে বানানোর জন্য কি করা লাগবে? অনেকগুলো রিং ববিন থেকে ইয়ার্ন নিয়ে এই প্যাকেজের মধ্যে, বড় প্যাকেজের মধ্যে পেঁচানো লাগবে। এই প্রসেসটাকে বলা হয় ওয়াইন্ডিং বা হচ্ছে অটো কোনিং। কিন্তু এখন শুনে মনে হচ্ছে যে আমরা কেবলমাত্র হচ্ছে এই ছোট প্যাকেজ থেকে বড় প্যাকেজ তৈরি করাটাই হচ্ছে কোনের কাজ। আসলে কিন্তু তা না। আসলে যেটা হচ্ছে যে হচ্ছে এই ছোট প্যাকেজ থেকে এই যে বড় প্যাকেজে চলে যাওয়া হচ্ছে, এই ছোট প্যাকেজ থেকে বড় প্যাকেজে চলে যাওয়ার জন্য যে কোনিংটা করা হচ্ছে, শুরুতে কোনিংটা শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ থাকলেও দেখা গেল যে কিন্তু পরবর্তী সময়ে আরো অনেক কাজ চলে আসলো। যেমন আমরা এখন এর মধ্যে ফল্ট রিমুভ করতে পারি। হ্যাঁ, যে ইয়ার্নের মধ্যে যদি কোনো ধরনের হচ্ছে অগ্রহণযোগ্য ফল্ট থাকে, কোন অগ্রহণযোগ্য থিক প্লেস, কোন অগ্রহণযোগ্য হচ্ছে থিন প্লেস এরকম যদি থাকে, বা হচ্ছে কোনো ন্যাপস যেটাকে আমরা ফেলে দিতে চাই, এই ধরনের ফল্ট গুলিকে আমরা চাইলে কেটে ফেলে দিতে পারি। তারপর হচ্ছে একই সাথে এই রিং ববিন থেকে যখন আমরা কোণে কনভার্ট করি, তখন হচ্ছে একে আমরা ওয়াক্সিং করি। ওয়াক্স হচ্ছে একটা ছোট্ট মোমের টুকরার উপর দিয়ে ইয়ার্নটাকে চালিয়ে নিয়ে যাওয়া হয়, যেন ইয়ার্নের উপরে একটা ওয়াক্সের লেয়ার চলে আসে। এতে করে হচ্ছে ইভেননেস বুঝতে সহজ হয়, যে ইয়ার্নের ইভেননেস কতটা এটা বুঝতে সহজ হয়। এরপরে হচ্ছে টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ দ্য ইয়ার্ন, অর্থাৎ আমরা যদি হচ্ছে ইয়ার্ন থেকে কিছু কোয়ালিটি খারাপ হয়ে যাওয়ার মতো কিছু ফ্যাক্টর, যেমন থিক প্লেস, থিন প্লেস, ন্যাপস, এগুলি যদি আমরা কেটে ফেলে দিই, তাহলে অবশ্যই কিন্তু যে আলটিমেট আউটপুট সেটার কোয়ালিটি আমাদের ভালো পাবো আমরা। এই হচ্ছে মোটামুটি আমাদের ওয়াইন্ডিং এর উদ্দেশ্য। তার মানে মূল কথা হচ্ছে যেটা, আমাদের ওয়াইন্ডিং এর প্রথম সময় যদিও উদ্দেশ্য ছিল ইয়ার্ন রিং ববিন থেকে একটা কোণ তৈরি করা, কিন্তু পরবর্তী সময়ে হচ্ছে এই উদ্দেশ্যটা পাল্টে যায়,
তো বর্তমান সময়ে হচ্ছে এখন আমরা ওয়াইন্ডিং মেশিনে শুধুমাত্র যে বড় প্যাকেজ বানাই তাই না, এখানে আমরা হচ্ছে ওয়াক্সিং করি, এখানে আমরা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে ফল্ট রিমুভ করি, এবং ফল্ট রিমুভ করার ফলে আবার ছিঁড়ে যাওয়া দুইটা প্রান্তকে নিখুঁতভাবে হচ্ছে জোড়া লাগিয়ে দিই। এটাও আরেকটা বিষয়, স্প্লাইসিং আমরা করি যে নিখুঁতভাবে ইয়ার্ন দুটা জোড়া লাগে। গিট্টু দিলে যেরকম জোড়া দেওয়ার জায়গাটা মোটা হয়ে যায়, এরকম হয় না, খুব নিখুঁতভাবে জোড়া লেগে যায়। জি স্যার, ইয়ার ল্যাবে দেখছিলাম স্যার, ফেব্রিক ল্যাবে। ফ্যাব্রিক ল্যাবে? স্যার ফ্যাব্রিক ল্যাবে সিলিন্ডারে যখন ওই যে সুতা ছিঁড়ে গেছিল তখন স্যার অ্যাসিস্ট্যান্ট স্যার বলছে কি জানি একটা ঘুরায় পেঁচায় কি করছে, হাত দিয়ে টুইস্ট করে দিয়েছে, লাগিয়ে গেছে জোড়া। তাই না, ওরকম না, হাত দিয়ে যদি আমরা গিট্টু দিই তাহলে তো হচ্ছে তোমার এই একটা মোটা জায়গা তৈরি হবে, নট তৈরি হবে। কিন্তু এই ওয়াইন্ডিং এর স্প্লাইসিং সিস্টেমটা আরো অনেক বেশি আধুনিক, এখানে জোড়া লাগানোর ফলে কোনো আলাদা থিক প্লেস তৈরি হবে না। এই হচ্ছে মোটামুটি। ঠিক আছে, আজকে তাহলে ওয়াইন্ডিংটা আমরা শুরু করে দিলাম। ওয়াইন্ডিং এর উপরে আমরা আরো একটা দুইটা ক্লাস ইনশাআল্লাহ যাব। তো তোমরা হচ্ছে আর কোনো প্রশ্ন থাকলে করতে থাকো, এবং একই ফাঁকে তোমরা আইডি গুলাও লিখে দাও। আর কোনো প্রশ্ন থাকলে হচ্ছে বলে ফেলো। স্যার যে চ্যাপ্টার শেষ করা হয়েছে ওই চ্যাপ্টার ম্যাথ গুলো কি কোনো ফাইল আকারে দেওয়া সম্ভব? হ্যাঁ, দেওয়া সম্ভব। বা তোমরা হচ্ছে ওই যে লেকচারও খুঁজে পাবা ভিডিওতে। যেহেতু আমি ডিসপ্লে শেয়ার করেছি, তো লেকচার গুলিতেও খুঁজে পাওয়া যাবে। তোমরা হচ্ছে সেকশন 2। আপনি যদি কাইন্ডলি একটু মানে ফাইল আকারে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আমি দেখে দেওয়া যায় কিনা। আর কোনো প্রশ্ন আছে? নাই।